গুড মর্নিং সবাইকে। আমার ভারত পরিক্রমার প্রথম যে পর্ব, সেই পর্বের যে দর্শন স্থান যেগুলো আমি ভিজিট করেছিলাম, আজকে শেষ স্থান অর্থাৎ সেই গয়া থেকে আমি কলকাতার অভিমুখে রওনা হচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি কলকাতার অভিমুখে রওনা হব। এই যে অভিজিৎ বাবু গাড়ি ঠিক করছেন, রেডি করছেন, একটু পরেই আমরা রওনা হব। আমি এখন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই হোটেলটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা হোটেল, তার কারণ এখান থেকে একটু বেরোলেই 10 হাত, এখানে যেহেতু বড় বড় বাড়ি রয়েছে তাই জন্য দেখা যাচ্ছে না, বিষ্ণু মন্দির রয়েছে। যাই হোক, আমি এই গয়ার যে পুণ্য স্থান এবং ধার্মিক স্থান, সেই স্থান ত্যাগ করব এবং কলকাতার অভিমুখে রওনা হব। আমি আপাতত এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং এই হোটেলটি থেকে আমি চেক আউট করলাম। এবার আমি বিদায় নেব, কলকাতার অভিমুখে রওনা হব। আমার যে চলো যাই বাই বাই সুমন্ত জি চৌধুরী এই চ্যানেলটিতে আমি পরবর্তীকালে আমি যেই স্থান ভিজিট করেছিলাম সেই স্থানের পরিপূর্ণ ডিটেলস, সেটা ছোট আকারে, বৃহৎ আকারে, মাঝারি আকারে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আপনারা দেখবেন এমন অনেক অজানা তথ্য এবং অনেক অজানা তত্ত্ব আমার কাছে রয়েছে, যেগুলো আমি পরবর্তীকালে আপনাদের সামনে উপস্থিত করব। আমি বিশ্বাস করি এবং আমি আশা রাখি সেইগুলো দেখে আপনারা সমৃদ্ধ হবেন। আপাতত গয়া থেকে বিদায় নেবার পালা। এই মুহূর্তে আমরা গয়া সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 19 এর উপর দিয়ে যাচ্ছি। আমাদের ভারত পরিক্রমার প্রথম পর্বটি শুরু হয়েছে 6 ডিসেম্বর 2024। কেউ যদি মনে করে এটি একটা ট্রাভেল ব্লগ করার জন্য এইগুলো করা হচ্ছে, তাহলে ভুল মনে করবেন। আমাদের যে জার্নি, সেই জার্নিটা করার জন্যই কিন্তু অনেক বুকের দম লাগে। এটা হয়তো নিজের মুখে বলছি বলে মনে হতে পারে এটা নিজের নামে হয়তো কোন রকমের প্রবচন গাইছি বা নিজের নামে প্রশংসা করছি, তা কিন্তু নয়। এই যে আমাদের জার্নি, এই যে ভারত পরিক্রমা, আপনারা পরবর্তীকালে নিজেরাই দেখতে পাবেন প্রত্যেকটি জায়গার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, যেইগুলো মানুষকে সমৃদ্ধ করবে, যেইগুলো মানুষকে হতাশা থেকে বের করে নিয়ে আসবে। যে সমস্ত ইতিহাস আমরা কখনো জানিনি বা আমাদের জানানো হয় বা অর্ধ সত্য হয়ে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, সেইগুলোর পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ সত্য হিসেবে সেইগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমাদের এই যে টোটাল জার্নিটা, এই জার্নিটার মধ্যে এখন পর্যন্ত যতটুকু জার্নি, এই কলকাতার অভিমুখে রওনা হয়েছি, NH-19 এর উপর দিয়ে যাচ্ছি, এতক্ষণ পর্যন্ত যতটা জার্নি, সেই জার্নির মধ্যে
রোমাঞ্চ, সেই জার্নির মধ্যে স্কিল, সেই জার্নির মধ্যে নিষ্ঠা এবং সেই জার্নির মধ্যে সর্বোপরি ভালোবাসা বিস্তৃত হয়ে আছে। আমি ট্রেনে করে এলাম, এসে একটা জায়গায় এই মন্দির, ওই মন্দির, এই গির্জা, এই গির্জা, এই গির্জা সবাই বলতে পারে, কিন্তু রাতের অন্ধকারে কুয়াশা বিদীর্ণ করে সর্বোপরি প্রত্যেকটি অবস্থাকে সবসময় ভালো অবস্থা থাকে না, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল সবসময় থাকে না, তবুও সেটাকে এনজয় করার মধ্যে দিয়ে সেই সিচুয়েশন গুলোকে ফেস করা, এর মধ্যে দিয়েই কিন্তু আমরা জীবনের উত্তরণের কথা বলতে চেয়েছি ভারত ভ্রমণের পার্ট 1। সুতরাং এটাকে কেবলমাত্র স্থানের ব্লগ ভাবা কখনোই কিন্তু উচিত নয়। কোন রকমের ব্লগার হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপিত করিনি আমার এই শেষ প্রায় 10-12 দিনের যে জার্নি। পরবর্তীকালে আরো নানান ডিটেলিং আসবে। এখন পর্যন্ত যতটুকু করেছি বা পরবর্তীকালে যতটুকু আমি এই জার্নির ডিটেলিং আপনাদের সামনে তুলে ধরবো, কোনোটাই কিন্তু সো কল্ড একদম পাতি ব্লগার হিসেবে নয় বা ব্লগ করার জন্য নয়। আমি এইগুলোর মধ্যে দিয়ে উত্তরণের কথা বলতে চেয়েছি, আমি এইগুলোর মধ্যে দিয়ে ভালোবাসার কথা বলতে চেয়েছি, আমি এইগুলোর মধ্যে দিয়ে নিষ্ঠার কথা বলতে চেয়েছি, আমি এইগুলোর মধ্যে দিয়ে প্রত্যেকটা পরিস্থিতিকে ফেস করার কথা বলতে চেয়েছি এবং প্রত্যেকটা পরিস্থিতিকে এবং প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার কথা কিন্তু বলতে চেয়েছি। আমরা এখন যাচ্ছি NH-19 তে। এখন আমরা NH-19 এর উপর দিয়ে যাচ্ছি। আমরা গয়া থেকে কলকাতার অভিমুখে রওনা হচ্ছি। শুধুমাত্র পার্বত্য অঞ্চলে আমি যখন ট্রাভেল করছি, গাড়ি চালাচ্ছি, ঘুরছি, সেটাই রোমাঞ্চ নয়। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পাহাড় পর্বত দেখা যাচ্ছে, গাইস কি ভিউস, কি ভিউ, সেটাই কেবল কিন্তু কি ভিউ নয়। যেদিন আমরা জানতে পারবো, সেদিন মানুষের সবচাইতে প্রকরণগত দিক দিয়ে যে উৎকর্ষতা, সেটা কিন্তু প্রমাণিত সত্য হয়ে দেখা দেবে। চারিদিকের এই যে ধূসরতা, চারিদিকের মলিনতা, চারিদিকের সজীবতা, প্রাণবন্ত যে সত্তা বিরাজ করছে, সেটা ইট, কাঠ, পাথর, নুড়ি, গাছপালা, এ সব কিছুর মধ্যে যেদিন আমরা প্রবেশ করতে পারবো এবং প্রবেশ করে যেদিন আমরা সেই সত্তাগুলোকে উপলব্ধি করতে পারবো, সেদিন আমরা বুঝতে পারবো যে আসল রোমাঞ্চ কাকে বলে। এই যে উপরে সূর্য প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস, একদম প্রশস্ত রাস্তা, রাস্তার আশেপাশে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, রাস্তার মধ্যে ট্রাক চলছে। এই যে সজীবতা, যেগুলো দৈনন্দিন জীবনে আমাদেরকে সমৃদ্ধ করে, যেগুলোর মধ্যে দৈনন্দিন জীবনের যে স্পৃহা, দৈনন্দিন জীবনে বেঁচে থাকার যে স্পর্ধা এবং ভালো লাগা, ভালোবাসার যে স্পর্ধা প্রকাশ পায়, এইগুলোকে যখন আমরা ফেস করতে পারবো এবং হাসি মুখে ফেস করতে পারবো, সবসময় এই সমস্ত কিছুর মধ্যে প্রাণকে খুঁজে পাওয়া যায় না। অনেক কিছুর মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যেদিন আমরা খুঁজে পাবো, সেদিন আমরা নিজেদের সত্তাকে উপলব্ধি করতে পারবো।
আমরা এখন যেই স্থান দিয়ে যাচ্ছি সেখানে প্রচন্ড ধুলো উঠছে। ভগ্ন সভ্যতা যেন প্রত্যক্ষ করছে আমাদের জার্নি। চারিপাশে ধূসর হয়ে রয়েছে দোকান ঘাট, পথ, এমনকি আকাশও ধূসর হয়ে গেছে। এত ধুলো, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। তীব্র থেকে তীব্রতর গতিতে গাড়ি ছুটে চলেছে। আমাদের যে জার্নি, সেই জার্নিতে সাধারণত আমরা ঠিক করেছিলাম যে যেদিন আমরা একটি স্থান থেকে আরেকটি স্থানে যাব সেই দিন এবং তার পরের দিন থাকবো। হয়তো একটি বা দুটি স্থানে আরেকটি দিন এক্সটেন্ড করা হয়েছিল সেই স্থানটিকে মাথায় রেখেই। সুতরাং আপনারা নিশ্চয়ই জার্নিটা যদি ভালো মতন দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আমাদের জার্নির যে সময়সীমা নিদেন পক্ষে মানে কমপক্ষে 7 ঘন্টা থেকে 12 ঘন্টা 13 ঘন্টার জার্নি ছিল। প্রত্যেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, একটি জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। কিন্তু আমাদের এই 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা বা 12 ঘন্টার জার্নির পর আমরা হোটেলে গিয়ে 1 কাপ চা খাওয়া ছাড়া আর রেস্ট নিই। কেন? তার কারণ আমরা যেই জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গার সাথে মিশে যেতে চেয়েছিলাম, এবং মিশে যাওয়ার আগে একটা রেইকির ভীষণ প্রয়োজন হয় যে আমি কোথায় মিশছি, কেন মিশছি, কিসের জন্য মিশবো। এই রেইকিটা যখন আপনি করতে চাইবেন তখন তার ইতিহাস আপনাকে জানতেই হবে। কেননা আপনি যখন লখনৌতে যাবেন তখন কাশীর চিন্তাধারা, কাশীর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে গেলে কিন্তু হবে না। আবার যখন আপনি প্রয়াগরাজে যাবেন তখন কিন্তু ওই লখনৌর চিন্তাধারা নিয়ে গেলে হবে না। সুতরাং আমরা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা কখনো কখনো 15 ঘন্টাও জার্নি করেছি। কেননা কলকাতা থেকে কাশী কিন্তু আমাদের জার্নি হয়েছিল 17 ঘন্টা। কিন্তু আমরা হোটেলে চেক ইন করে বোধহয় ম্যাক্সিমাম 8 ঘন্টা একটু স্নান করেছিলাম, চা খেয়েছিলাম, হালকা কোনো স্ন্যাক্স খেয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ইতিহাসের সাথে নিজেদেরকে মিলিয়ে দেওয়ার জন্য। আমি বলছি এতগুলো কথা এই কারণের জন্যই, কেবলমাত্র ক্যামেরাবন্দি করলাম, মানুষের কাছে তুলে ধরলাম, মানুষ আমাকে কি লাইক দিল, ডিসলাইক দিল, বা কি কমেন্টস করলো, বা কি সাবস্ক্রাইব করলো, তার উপর আমার সফলতা নির্ভর করলো তা কিন্তু নয়। আমরা নিজেদের ভেতরের যে শিশু সুলভ মানসিকতা, অজানাকে জানার যে ইচ্ছে, আমাদের মধ্যে যে ভালোবাসার প্রবর্তন আবর্তন, যা সৃষ্টিশীলতার মধ্যে মিশ্রিত হয়ে গিয়ে একটা নতুনত্বের জন্ম দেয়, সেই নতুনত্বের খোঁজেই কিন্তু আমাদের এই ভারত ভ্রমণের পার্ট 1 আমরা চেষ্টা করেছি। NH-19 দিয়ে যাচ্ছি কলকাতার অভিমুখে। তুমি যে কাজই করবে সেই কাজের মধ্যে
শিক্ষা, অনুশাসন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এগুলো থাকা কিন্তু বাধ্যতামূলক। যদি আমি এই ঘোরার কথাই বলি, তাহলে তুমি একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে যাচ্ছ, একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে যাচ্ছ। প্রাকৃতিক যে পরিসীমা, একটা জায়গা থেকে ছাড়িয়ে আরেকটা জায়গায় যাচ্ছ। তুমি যখন যাচ্ছ, যখন পরিবর্তন হচ্ছে পরিবেশ পরিস্থিতির, তার সাথে সাথে তোমার মনেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। তুমি যখন একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছ, সেখানকার নৈতিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখানকার পোশাক আশাক, কথা বলা, ফর্মালিটি, আদব কায়দা, সবকিছুর কিন্তু খাওয়া দাওয়া, সবকিছুর কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে না কেবল তোমার মধ্যে, কিন্তু তোমার আমি সত্তাটার পরিবর্তন হচ্ছে না। সুতরাং সেখানেই একটি কথা চলে আসে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তুমি কি অ্যাডজাস্ট করতে পারছো? আমরা এমন একটি হোটেলে গিয়েছিলাম, আমি কোনো হোটেলের নাম বলতে চাই না, সেখানে গিজারটা খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ করে আমরা ঢোকার আধ ঘন্টা পর তীব্র ঠান্ডা, তার মধ্যেই কিন্তু গরম জলে সাপোর্ট করছিল। যেহেতু আমরা ভোরবেলা বেরিয়ে যাচ্ছিলাম, তাই জন্য আমরা ঠান্ডা জলে চান করলাম। এটা একটা জাস্ট এক্সাম্পল। পরিবেশ পরিস্থিতি সবকিছুর সাথে কিন্তু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাই জন্য একটা খুব সুন্দর কথা আছে, আমি কোথায়? আমি কোথাও নেই। এই যে কোথাও নেই, তার মধ্যেই কিন্তু আমি রয়েছি, আমার সত্তা রয়েছে। এই যে পরিবেশ পরিস্থিতি, অনুরণন, অনুশাসন, অনুশীলন, এর মধ্যে যখন আমি নিজেকে সম্পৃক্ত করে ফেলছি, তখনই কিন্তু আমার আমিটা জেগে ওঠে। তাই আমি বলে কিন্তু কিচ্ছু হয় না। আমি হচ্ছি পেঁয়াজের খোসার মতন। শুধুমাত্র যখন অনেকটা বাতাসের মতন, যখন আমি স্পর্শ পাই, সেই স্পর্শে যখন আমার শরীর, আমার মন, আমার আত্মা, আমার চৈতন্য জেগে ওঠে, তখন কিন্তু আমি যেমন বাতাসকে বুঝতে পারি, অনুভব করি, সেরকম ভাবেই কিন্তু আমিকেও অনুভব করতে পারি। রাস্তাঘাট অসমান, বর্তনী অসমান, তাই জন্য গাড়ি মাঝে মাঝে দুলছে, এটাও একটা মানিয়ে নেওয়ারই ব্যাপার। তার মধ্যেই এই কথাগুলো আমি বলছি। একটা ভিডিও বানালাম, তারপর আলাদা করে কথা যুক্ত করলাম, তা নয়। আমার এই পথ চলার মধ্যেই আমার মনের মধ্যে এখন যে কথাগুলো বলতে ইচ্ছে করছে, যে কথাগুলোকে বলার দরকার বলে আমি মনে করছি, যে কথাগুলো শুনলে তোমরা সমৃদ্ধ হবে বলে আমার মনে হচ্ছে, সেই কথাগুলোই আমি বলছি। তোমরা সেটাকে গ্রহণ করবে কি করবে না, সেইটা শ্রবণ করে তোমরা সমৃদ্ধ হবে কি হবে না, সেটা সম্পূর্ণভাবে তোমাদের উপর ছেড়ে দিলাম। এই যে কত সুন্দরভাবে অভিজিৎ বাবু গাড়িটাকে ট্যাকেল করলো, এটা কিন্তু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে হয়। তার কারণ যখন আমরা ট্রাকের সামনে চলে আসবো, আমি অনেক এরকম প্রচুর ড্রাইভারকে দেখেছি, এবং আমার প্রথম দিকে অনেক ড্রাইভার ছিল। যেহেতু বেশিক্ষণ গাড়ি চালাতে আমার ভালো লাগে না, এই যে উল্টো দিক দিয়ে এই যে ট্রাকটা চলে এলো, এই যে পরিষ্কার, এই যে উল্টো দিক দিয়ে ট্রাকটা চলে এলো, বেনিয়ম উচ্ছৃঙ্খল, এখানে তুমি নিজেকে কিভাবে কন্ট্রোল করবে, একদম হাতে না হাতে আমি দেখিয়ে দিলাম। এক্সপেরিয়েন্স। কেননা গাড়ি তো ছুটছে 120 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটারে। এবার আমি যদি এখন বলি এখানকার অনৈতিকতা, এই যে ওইদিকে কিন্তু রাস্তা ফাঁকা, অথচ এখান দিয়ে কিন্তু গাড়ি আসছে। আচ্ছা, এই যে গাড়িটা গেল, এখানে কিন্তু একটিবারের জন্য ইমার্জেন্সি জ্বালিয়ে গেল না। এই কত সুন্দর ইমার্জেন্সি জ্বালাতে এই গাড়িটা আসছে, ছোট গাড়ি, পেছনে গাড়িটা জ্বালাচ্ছে না। এই যে ব্যাপারটা,
তাহলে এটা হচ্ছে কন্ট্রোল। আমাদের এই জার্নির মধ্যে এরকম প্রচুর প্রতিবন্ধকতা ছিল, আমরা সেটা কখনো তুলে ধরিনি। কেননা নেগেটিভিটিকে তুলে ধরাটা আমার আসল উদ্দেশ্য নয়। এই যে এইরা যে এরকম করে যাচ্ছে, এরকম করে যেতে পারে, কখনো এরকম করে যেতে পারে। আর যদি যেতেই হয়, গাড়ির মধ্যে সব ফাংশন থাকে, তাহলে আমি ইমার্জেন্সি জ্বালিয়ে যাব, যে আমার ইমার্জেন্সি পারপাস, এই পাশে হোটেল রয়েছে, এই পাশে আমি হোটেলে যাচ্ছি, এই পাশে আমি যাব, কিন্তু সেটা করছে না। তাহলে যখন গাড়ি চালাতে হয় তখন কতটা নিজেকে কনসেন্ট্রেট করতে হয়। আর সেই কনসেন্ট্রেশন যখন 8 ঘন্টা থেকে 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা করা হয়, মাঝে মাঝে একটু চা খাওয়া বা খাবার খাওয়া ছাড়া, তারপরে যখন আবার যেই পরিবেশে গেলাম, সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তার ইতিহাসের ভেতরে ঢোকা হচ্ছে। তার মানে যে বা যারা ঢুকছে তাদেরকে প্রণাম জানাতেই হয়, স্যালুট জানাতেই হয়। আমরা এখন লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি হোটেল রাজ দরবার। যতটুকু আমি দেখতে পাচ্ছি, হোটেল রাজ দরবারে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। দেখা যাক কি পাওয়া যায়। ভেতরে ঢুকি, এখনো ভেতরে ঢুকিনি। লাঞ্চ করে তারপর আবার আমরা কলকাতার অভিমুখে রওনা হব। লাঞ্চ চলে এসছে, মাছ, মূলো আর পেঁয়াজ, আলু ভাজা, চাটনি, মুরগির মাংস। ডালটা বলিনি তাই দেয়নি, এবার ডালটা আমি চেয়েছি, কেন ডাল দিয়ে আলু ভাজা খাবো। যাও খেতে শুরু করি। আমাদের লাঞ্চ শেষ, এবার আবার আমরা জার্নি শুরু করব কলকাতার অভিমুখে। দাঁড়িয়েছিল আমাকে দেখে সাহস চালানো অর্ধেক তো বাঁধবেগ বলে গাড়িগুলো রাস্তা গাড়ি চালাতে যাচ্ছে, রাস্তাতে যেমন লাগছে। এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডের বারহির উপর দিয়ে যাচ্ছি। বারহি অ্যাকচুয়ালি হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আন্ডারে পড়ে। এখানকার পরিবেশ পরিস্থিতি বা এখানকার লোক সমাগম, পথের চারিপাশে যতটুকু দেখা যায়, এটা অনেকটা কিন্তু টাটা নগরীর মতন লাগে। আমরা যখন টাটার ভেতর দিয়ে যাই তখন ঠিক এরকম পরিবেশ। যদিও এই যে এই ধরনের যে অটো বা ট্রাক, তার কথা বলছি না, পরিবেশের কথা বলছি। পরিবেশ পরিস্থিতি, লোক সমাগম, এই বাজারটার উপর দিয়ে যখন আমরা যাই আর কি, আবার যখন ফাঁকা স্থানে পড়বো তখন আবার আলাদা হয়ে যাবে। এই ক্ষণিকের সময়টুকু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট মনে হয় যেন টাটার উপর দিয়ে যাচ্ছি। একটা অদ্ভুত পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দুই পাশেই ঝাড়খণ্ডের পাহাড়, কি সুন্দর পরিবেশ। দুই দিকেই ঝাড়খণ্ডের পাহাড়, পাহাড়ে ঘেরা, মনে হচ্ছে পুরো রাস্তাটা যেন পাহাড়ে ঘেরা। কি সুন্দর লাগছে। তার মধ্যে দিয়ে আমরা তীব্র গতিবেগে ছুটে চলেছি। চড়ুই গতি, চড়ুই গতি। সূর্যের তেজ একদম কমে গেছে। সুন্দর একটা
হালকা তেজ আমার গায়ের মধ্যে এসে পড়ছে, যেন ভালোবাসতে চাইছি। আমার শরীরের মধ্যে পুরুষের ঘ্রাণ খোঁজার চেষ্টা করছি। দূরে পাহাড় হাতছানি দিয়ে যাচ্ছে, যেন বলছে জন্ম জন্মান্তর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এসো। ভীষণ সুন্দর পরিবেশ। আমার এই কমেন্ট্রি সেখানে সমালোচনা করছেন অভিজিৎ বাবু। অভিজিৎ বাবু বলছেন পাহাড় কেন আপনাকে ডাকবে, পাহাড় তো পুরুষ। কিন্তু পাহাড়ের বাঁকে বাঁকে যে অদ্ভুত সৌন্দর্য নারী রূপে অপেক্ষা করছে একজন পুরুষের শরীর ছোঁয়ার জন্য, সেটা অভিজিৎ বাবু যে কেন বুঝে উঠতে পারছেন না, বুঝতে পারছি না। যাই হোক, ওনাকে আমি এখন কনসেন্ট্রেট করতে দিচ্ছি, কেননা কলকাতা পর্যন্ত ড্রাইভিংটা এখন উনি করবেন। যেহেতু আমি কমেন্ট্রি করছি এবং যেহেতু আমি পুরো সিচুয়েশনটা, প্রেক্ষাপটটা ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, তাই এরকম করে ড্রাইভিং করা যায় না, তাই আমি ড্রাইভিং করছি না। অভিজিৎ বাবুর চোখ ভালো করে লক্ষ্য করুন। সে একটা বিখ্যাত ডায়লগ ছিল, আধারেও আমার চোখ বাঘের মতো চলে। আমরা শক্তিগড় পার হয়ে গেছি। আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। শক্তিগড় আমরা পার হয়ে গেছি। তীব্র গতিবেগে গাড়ি ছুটে চলেছে, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই আমরা আমাদের শহরে পা রাখব। আমার এই যে ভারত ভ্রমণের প্রথম অংশ, অর্থাৎ পার্ট 1 এর যে যাত্রা, সেটা মোটামুটি শেষ। উপসংহারে দেখা হবে কলকাতায়। অবশেষে আমি কলকাতায় পদার্পণ করেছি, আর 5 থেকে 10 মিনিট পরেই আমি আমার অ্যাপার্টমেন্টে চলে যাব। একদম বাড়ির সামনাসামনি চলে এসেছি। এইবারের মতন বিদায়। ভারত পরিক্রমা বা ভারত পরিদর্শনের এই অনুষ্ঠানটিতে আমি যে কটি জায়গা পরিদর্শন করেছি, আবার বলছি, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমি তুলে ধরবো আমার 1 মিনিটের ভিডিওতে বা 3 মিনিটের ভিডিওতে, বা একটু বড় 15 মিনিট 20 মিনিটের ভিডিওতে। আপনারা অবশ্যই দেখবেন। সেখানে এমন অনেক অজানা ইতিহাসের কথা আমি বলেছি প্রমাণ সহ, এবং অজানা ইতিহাসকে আমি ছুঁয়ে দেখেছি, যা আপনাদের সমৃদ্ধ করবে। আজকের মতন এইটুকুই। এবার বিদায় নিতে হবে। বিদায়। সবাইকে টাটা। পরিশেষে চলো যাই, বাই বাই। থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আবার নতুন কোন দর্শন নিয়ে, নতুন কোন পরিদর্শন নিয়ে, পরিক্রমা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব।
ততক্ষণের জন্য টাটা।